রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার সন্ধ্যায় সেখানে একে অপরকে ইট পাটকেল ও নিক্ষেপের পর পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। গণ অধিকার পরিষদের দাবি, তাদের মিছিলের পেছন থেকে হামলা করেছে জাতীয় পার্টি। অন্যদিকে জাতীয় পার্টি পাল্টা অভিযোগ, তাদের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে ওই মিছিল থেকে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে নেওয়া হয়। এদিকে সকালে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কিছুটা জ্ঞান ফিরেছে। সকাল 7:05 তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। স্ট্যাটাসে জানানো হয়েছে নূর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে লেখা হয়, নুরুল হক নূরের ওপর গণরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন। স্ট্যাটাসের সঙ্গে নূরের দুটি ছবিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায় তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দলটি। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নতুন এই কর্মসূচির কথা জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, শনিবার দুপুর 12টায় সারা দেশের 64 জেলায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে। পাশাপাশি এ হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে বিকেল 3টায় ঢাকায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে। আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে জাতীয় পার্টি। কোন সাহসে কিভাবে আজকে পল্টনে মিছিল করে যখন আমাদের উপর হামলা চালায় সেনাবাহিনী, পুলিশ, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যৌথভাবে, তখন জিএম কাদের জাতীয় পার্টির অফিসের মধ্যে উপস্থিত ছিল। রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সেনাবাহিনী ও পুলিশের বেশ কয়েকজন সদস্য সহ অনেকে আহত হয়েছেন। এ ঘটনায় রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সংঘর্ষের শুরুতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘটিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চালায়। এতে পুলিশের কয়েকজন এবং সেনাবাহিনীর অন্তত 5 জন সদস্য আহত হন। আইএসপিআর বলছে, ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায় এবং বিদ্যমান আইন মেনে শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করতে বলে। কিন্তু বারবার অনুরোধ উপেক্ষা করে কতিপয় নেতাকর্মী মশাল মিছিল বের করে সহিংসতা বাড়িয়ে তোলে। পরে রাত 9টার দিকে তারা ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালায়। সহিংসতার কারণে বিজয়নগর, নয়াপল্টন ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে জনদুর্ভোগ চরমে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত বল প্রয়োগে বাধ্য হয়। আইএসপিআর আরও জানায়, মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে পুনর্ব্যক্ত করে বলেছে, জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে তারা সর্বদা বদ্ধপরিকর এবং যে কোনো সহিংসতা দমন করতে কঠোর অবস্থান নেবে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ 2010 সালের ডিসেম্বরের সম্মেলনে গৃহীত সনদে 30 আগস্টকে দিবসটি ঘোষণা করা হয়। পরের বছর থেকে বাংলাদেশে পালিত হচ্ছে দিবসটি। জুলাই গণঅভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে পালন হচ্ছে দিনটি। দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। আওয়ামী লীগ আমলে বিরোধী মত দমনের নামে রাজনীতিক, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে গুমের ঘটনা নিয়ে তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। বেরিয়ে আসে লোমহর্ষক নানা ঘটনা। জড়িতদের কঠোর শাস্তি চান ভুক্তভোগীরা। জুলাই অভ্যুত্থানের পর গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সই করে সরকার। পাশাপাশি দুটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে এই সংক্রান্ত তদন্ত কমিশন। এদিকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন অনুসারে যথাযথ আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে শুক্রবার এক বাণীতে তিনি এই কথা জানান। বরিশালের বাকেরগঞ্জে অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে অসংখ্য হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ল্যাব।
অনেক প্রতিষ্ঠানে নেই ন্যূনতম চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মনীতি না মেনেই পরিচালিত এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষ পড়ছেন ভয়াবহ ঝুঁকিতে। অপচিকিৎসা, ভুয়া রিপোর্ট ও প্রতারণার শিকার হয়ে রোগীরা হারাচ্ছেন মূল্যবান সময়, অর্থ, এমনকি জীবনও। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরিশালের বাকেরগঞ্জে সরকারি অনুমোদন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে প্রায় 20টির মতো প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যেগুলোর অধিকাংশেরই নেই পর্যাপ্ত চিকিৎসক, দক্ষ নার্স, দক্ষ ল্যাব টেকনোলজিস্ট কিংবা আধুনিক সরঞ্জাম। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও কার্যকর তদারকির অভাবে এসব অবৈধ প্রতিষ্ঠানে দিন দিন বেড়েই চলছে অনিয়ম। সঠিক চিকিৎসা এবং মানসম্মত সেবার পরিবর্তে তারা ভুল চিকিৎসা করতেছে এবং ভুল রিপোর্ট দিতেছে। একটা অসুস্থ হইলে দৌড়াই যায় এদের কাছে। এখন এরা যদি সেবার ভিতরে ভুল থাকে, ঠিক আছে, সেটা তো আমরা জানি না। অনুমোদনহীন এইসব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি একটি ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের পর নবজাতক চুরির মতো ঘটনা ঘটেছে। ডাক্তার বলছে যে আপনাদের দুটো বাচ্চা হবে, একটা অসুস্থ হতে পারে, আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিব, যদি সুস্থ না হয় আপনাদের বরিশাল নাও লাগতে পারে। সিজারের পর বলে আপনাদের একটা বাচ্চা হয়েছে। আমার আলট্রাসাউন্ড রিপোর্টে তারা বলছে যে আমার দুইটা বাচ্চা, কর্তৃপক্ষ আমার একটা বাচ্চা বুঝ করে দিছে যে আপনার একটা বেবি হয়েছে। দুইটা বাচ্চা কইছে ওই সিজার করা যায় হয়ে গেছে, হেবার কয়েক বাচ্চা হইছে। স্থানীয়দের অভিযোগ, এসব অনুমোদনহীন প্রতিষ্ঠান গ্রামীণ মানুষের অজ্ঞতাকে পুঁজি করে বাণিজ্য করছে। এতে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও বিভ্রান্তি। আমাদের এখানে অফিস স্টাফ আছে ডক্টরদের সহায়তার জন্য। ব্লাড কালেকশন অধিকাংশ আমাদের টেকনোলজিস্ট যে পরীক্ষা নিরীক্ষা করে উনিই করেন। দেশের মানুষকে সেবা দিতে লাগলে আপনাকে কাঙ্ক্ষিতভাবে প্রত্যেকটা জায়গায় জনবল লাগবে। অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। যে কোনো অন্যায়, যে কোনো অপরাধ, যে কোনো দুর্নীতি, কোনো কিছুকে আমরা মেনে নেব না। প্রত্যেকটা ব্যাপারে আমাদের চির টলারেন্স থাকবে। তথ্য পাওয়ার পরে আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযান চালাবো। সরকার এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা বাকেরগঞ্জবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নরসিংদীর বেলাবো উপজেলার 3 কিলোমিটার গ্রামের সড়ক দীর্ঘদিন ধরে ছিল চলাচলের অযোগ্য। জনসাধারণের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন লিবিয়া প্রবাসী জাকির হোসেন। নিজস্ব অর্থায়নে তিনি শুরু করেছেন রাস্তা সংস্কারের কাজ। স্থানীয় জানাচ্ছেন, সরকারি সহায়তা না থাকলেও জাকির হোসেনের এই উদ্যোগ তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। প্রতিনিধি আমিনুল হকের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টিতে বেলাবো উপজেলার খামারচর থেকে দুলালকান্দি বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ে আশেপাশের কয়েক ইউনিয়নের মানুষ। সাধারণ মানুষের কথা চিন্তা করে দীর্ঘদিনের জনভোগান্তি কমাতে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন প্রবাসী জাকির হোসেন। রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করেন জাকিরের বাবা লাল মিয়া। অসহায় মানুষের এবং কৃষকের দুঃখ দুর্দশার পাশে উনি থাকতে চান। মানুষের টাকা পয়সা আছে কিন্তু কেউ করতে চায় না, আসলে তার মন মানসিকতা অন্য ধরনের, মানুষটা ভালো। 3 কিলোমিটার সড়কের খানাকন্দ ও ছোট বড় গর্ত হওয়ার স্থানে এখন চলছে ইটের খোয়া, বালুর মিশ্রণ আর রোলারের চাপায় বদলে যাওয়া রাস্তার চিত্র। এতে জাকিরের এমন উদ্যোগকে ধন্যবাদ জানায় পথচারী ও এলাকাবাসী। নিজের অর্থ দিয়ে আমি জনগণের জন্য এই রাস্তাটা মেরামত করে দিব। সবার দোয়া ওনার জন্য থাকবে। আমরা ওনাকে নিয়ে গর্ববোধ, প্রাউড ফিল করি। আল্লাহ পাক যাতে ওনার মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে দেন। প্রবাসী জাকির তার নিজ এলাকা সহ উপজেলার বিভিন্ন সামাজিক কাজেও রয়েছে তার অবদান, যার ফলে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি। জাকির বলেন, সমাজের মানুষের জন্যই তার এই চেষ্টা। বেশিরভাগ শ্রমিক, কৃষক যারা কাঁচা তরকারি নিয়ে আসে, এই জন্য আমি চিন্তা করলাম যে আমি রাস্তাটা মেরামত করে দিই। যতটুকু রাস্তা আছে পুরোটা ইনশাল্লাহ আমরা মেরামত করে দেব। জাকিরের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের উন্নয়নমূলক কাজে আরো মানুষকে উদ্বুদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। 94 বছর ধরে 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত চলছে মসজিদে। শুনে আশ্চর্য মনে হলেও এমনটি হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার 700 বছরের পুরনো নওয়াবশাহী জামে মসজিদে। 5 ওয়াক্ত নামাজ সময় ব্যতীত প্রাকৃতিক দুর্যোগ এবং মুক্তিযুদ্ধকালীন সময়েও থেমে থাকেনি কোরআন তেলাওয়াত। 5 জন হাফেজ পালাক্রমে চালিয়ে যাচ্ছেন এই কার্যক্রম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসছেন মসজিদে দেখতে। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো প্রতিবেদনে।
টানা 94 বছর ধরে এভাবেই কোরআন তিলাওয়াত চলছে 700 বছরের পুরনো নওয়াব শাহী জামে মসজিদে। নামাজের সময় ছাড়া প্রাকৃতিক দুর্যোগেও 1 মিনিটের জন্য থেমে থাকে না এই কার্যক্রম। 5 জন কোরআনের হাফেজ পর্যায়ক্রমে দিনরাত চালিয়ে যাচ্ছেন কোরআন তিলাওয়াত। সেলজুক তুর্কি বংশের ইস্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ নামে 2 ভাই 16 শতাব্দীতে 1 কক্ষ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেন। পরে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী 115 বছর আগে মসজিদটি সম্প্রসারণ করে এর আধুনিক রূপ দেন। মসজিদের ভেতরে ঢোকার জন্য মোট 5টি প্রবেশপথ রয়েছে, 9টি জানালা এবং 34টি ছোট ও বড় গম্বুজ। 30 ফুট উচ্চতার মিনারের মাথায় স্থাপিত 10টি তামার চাঁদ মিনারের সৌন্দর্য বাড়িয়েছে। একসঙ্গে 200 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। মসজিদের পাশেই রয়েছে শান বাঁধানো ঘাট ও কবরস্থান। সেখানে দাফন করা হয়েছে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীকে। প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় জমান মসজিদ ও কোরআন তিলাওয়াত দেখতে। 1400 খ্রিস্টাব্দে নির্মিত হয় প্রথম অংশ, দ্বিতীয় অংশ নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী সাহেব, দ্বিতীয় অংশ সৌন্দর্য কারুকলাম যা করার এগুলা উনি করছেন। মেহমানদারি হয় এখানে, মানামাসিদ করে, তাদের অনেকগুলো মানামাসিদ পূর্ণ হয় আমরা শুনি। অনেক দূর দূরান্তের লোকজন আসে অনেক ডিস্ট্রিক্ট থেকে। দূর দূরান্ত থেকে অনেকে দেখতে আসেন মসজিদটি। রোগ থেকে মুক্তি পেতে নিয়ত করে নামাজও পড়েন অনেকে। দেশের বিভিন্ন অংশ থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে এটা দেখার জন্য। টাঙ্গাইল জেলার ধনবাড়িতে একটা পুরাতন 700 বছরের মসজিদ আছে, এটা দেখার খুব আগ্রহ ছিল, এই জন্য আজকে আসলে মূলত এখানে দেখতে আসা। আজকে এখানে অনেকেই মনে মনে ভাবে যে এখানে যদি রোগ হয় কারো তাহলে হয়তো নামাজ পড়লে ভালো হবে, তারাও আসে, আমরাও আসছি। আমার ভাই অসুস্থ, তার জন্য আমরা এখানে নামাজ পড়াবো। নামাজের সময় ছাড়া 1 মিনিটের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হয় না বলে জানালেন মসজিদের খতিব ও ইমাম। এটা পুরাতন মসজিদ, এখানে দূর দূরান্ত হতে অনেক লোকজন আসে দর্শনার্থী হিসাবে দেখার জন্য। আলহামদুলিল্লাহ এখানে মরহুম বাহাদুর নওয়াব আলী চৌধুরী সাহেবের সমাধিস্থলে 5 জন কোরআনের হাফেজ কন্টিনিউ কোরআন তেলাওয়াত করেন। পীরের নির্দেশনায় কবরের আযাব থেকে মুক্তি পেতে 1927 সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী এই মসজিদে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছিলেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। অধ্যাপক মতিয়ার রহমান গোল্ড কাপ টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশের জামাতে ইসলামের জেলা আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির আব্দুল আলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, মহেশপুর উপজেলা আমির ফারুক আহমদ সহ অন্যান্যরা। ঢাকার ধামরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুতিপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় আলাল মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমেজুর রহমান চৌধুরী রোমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি খুররাম চৌধুরী টুটুল সহ আরো অনেকেই। মাগুরার শালিখা উপজেলায় সীমাখালী হাইস্কুল মাঠে শুক্রবার শতখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, ঐক্যবদ্ধ বিএনপি বাংলাদেশ সরকার পরিবর্তন করবে এবং মাগুরা 2 আসনে ধানের শীর্ষে জয় ছিনিয়ে আনবে। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইখলাসুর রহমান। এ সময় জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীর্ষের পক্ষে একজোট থাকার অঙ্গীকার করেন। কুষ্টিয়ায় কর্মী ও সুধী সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলাম। শুক্রবার ত্রিমোহনী অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামাতে আমির অধ্যাপক আবুল হাশেম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর আসনে জামাতের বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি মাওলানা আমির হামজা, শহর জামাতে আমির মাওলানা এনামুল হক সহ জেলা জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জামাতে ইসলামের কোনো নেতা টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলবাজির সাথে জড়িত নয়। বাংলাদেশের এখন একমাত্র দুর্নীতিমুক্ত দল জামাতে ইসলামী। আগামী সংসদ নির্বাচনে জামাতে ইসলামের প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করারও আহ্বান জানান নেতৃবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে, নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ খান মহসিন সহ আরো অনেকে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ৩৫ বছর আগে স্থাপিত একটি লেভেল ক্রসিং পুনরায় চালুর দাবিতে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পশ্চিমাঞ্চলের সর্বস্তরের জনসাধারণ উদ্যোগে এই মানববন্ধন স্কুল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী সহ শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, এই সড়কটি নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী সহ প্রায় ৬,০০০ মানুষ চলাচল করে। এখানে লেভেল ক্রসিং না থাকায় জনসাধারণ চরম দুর্ভোগে পড়বে। জনসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ওই স্থানে লেভেল ক্রসিংটি পুনরায় চালু না করা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৪টি দান বাক্স ৪ মাস ১৮ দিন ব্যবধানে খোলার পর এবার ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। সে সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনা রূপার অলঙ্কারাদি। এখন চলছে গণনার কাজ। আজ সকাল ৭:৩০টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়।